তার একটা দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দোদুল্যমানতা, তারা কোনো কোনো ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি এই ইউনূস সাহেবকে কেন আমি পক্ষপাত আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে। নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তারাই সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেব এইটাকে তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে উনি খুব বেশি সমাদর করছেন বা খাতির যত্ন করছেন, এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। এর আগে বলে নেই, দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে, এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে। তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ওটার কোনো গুরুত্বই নাই। এবং এটা সবাই জেনে গেছে। তখন তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ভাওতাবাজি। মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি, এবং এখান থেকে প্রায় 50 জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে, কোটি কোটি টাকা খরচা করে 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে। এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা, সেটা হয়েছে। এখন মিটিং এ তারা দুজনে কি আলোচনা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে। এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসছেন গত 25শে ডিসেম্বর, এবং একটা নজিরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া, তার পিছনের লোকজন নিয়োগ করা, এগুলো সবই। যদিও তিনি সরকারের কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রেও আপনি এরকম নিরাপত্তা ইয়ে করে, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মধ্যে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা, কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা, এগুলো নিয়ে আপনি তো কারোর সাথে কথা বলেননি। কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। তো সেটাকে আপনি বাইপাস করছেন, বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে আন্দোলনে, এবং তারা বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি হি ফাদার্ড ইট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো, যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি?
আপনি যে হাসনাত সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে দিয়ে থাকতে লাগলো, যেটা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই। তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়, তো তার অর্থ হচ্ছে কি যে সরকারের যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই কদিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে নেই। ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে না। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেদিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক না। আর দ্বিতীয় কথা, যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন, সেটাও খুবই আশ্চর্য ব্যাপার। তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে, আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব হলে আপনি প্রার্থী হতে পারবেন। এটা নিয়ে দেখেন, বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না বলে একজন, তার মানে রেকর্ড খুব ভালো না, তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে। একবার বলছে যে না, ঋণ নিঃশোধ করছে বা বলে নেই, আবার তারা বলছে যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম, কিন্তু টাকাটা দিয়ে দিয়ে ব্যাংকে। মানে এটা একটা মামু বাড়ির আপনার। আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ। আপনি একজনের বেলায় ঋণ খিলাপি আপনি দিবেন না, মনোনয়ন তার বাতিল করবেন, আরেকজনের বেলায় রাখবেন। এই যে দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। তারপরে এই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা, সেখানে বেশ মানে অনেকজন নাগরিক দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে দিয়েছে। এখন বলছে কি যে ওরা ওই দ্বৈত নাগরিকত্ব রিনাউন্স করার জন্য, মানে বাতিল করার জন্য ওরা দরখাস্ত করেছে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন করা উচিত ছিল, আপনি যদি এই দেশেরই মঙ্গল চান, তাহলে আপনি এতদিন এদের নাগরিকত্ব রেখেছেন কেন? আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করার জন্য, আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটাও তো ভালো করে স্ক্রুটিনি করেনি, আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা। মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার, সেটা কি আপনি ফলো করেছেন? এটা কে দেখছে? কেউ দেখে নেই। তো তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রার্থী হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি এগুলো পারবেন। তো এই যে নির্বাচন কমিশনের যে এই দোদুল্যমানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই, যখন যেদিকে পাচ্ছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে, আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম, এই জন্য বারবার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই কারণেই মানুষের মনে শঙ্কা দেখা দিচ্ছে যে এইরকম একটা নির্বাচন কমিশন কি